সত্যি কথা বলতে নাগাল্যান্ডের মতো জায়গায় এসে একটা নাগা ফ্যামিলির রান্নাঘর ইউজ করে এরকম বাঙালি খাবার রান্না করে খেতে পারবো আগে সত্যিই বুঝতে পারি। নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি 1945 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু হঠাৎ নিখোঁজ হয়ে যান। কিন্তু আপনারা কি জানেন নাগাল্যান্ডের পাহাড়ের কোলে এমন এক গোপন গ্রাম লুকিয়ে আছে যেখানে নেতাজি নিজে এসে 9 দিন কাটিয়েছিলেন। শুধু তাই নয়, এই গ্রামটিই ছিল আজাদ হিন্দ ফৌজের মুক্ত করা ভারতের প্রথম স্বাধীন এবং প্রশাসনিক গ্রাম। আজ আমি আপনাদের নিয়ে এসেছি নাগাল্যান্ডের ফেক জেলার সেই ঐতিহাসিক এবং রহস্যময় গ্রাম রোজাজোতে। কোহিমা থেকে প্রায় 78 কিলোমিটার দূরে, চারিদিকে ঘন সবুজ পাহাড়ে ঘেরা এই রোজাজো গ্রাম। এখানে পা রাখলেই মন জুড়িয়ে যায়। এখানকার শান্ত পরিবেশ দেখে আজ বোঝার উপায় নেই যে 1944 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মাটি কেঁপে উঠেছিল ব্রিটিশ আর জাপানি সেনার লড়াইয়ে। আর সেই যুদ্ধের সময়ে এখানে পা রেখেছিলেন ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। রোজাজো যাওয়ার পথে রাস্তা যতই ফুরিয়ে আসছিল, বুকের ভেতর উত্তেজনা ততই বাড়ছিল। আর মাত্র কয়েক কিলোমিটার, তারপরেই দেখা মিলবে সেই অচেনা জনপদের। মনের মধ্যে তখন প্রশ্নের মেলা, কেমন হবে সেই গ্রামটি? শহরের কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা কোনো শান্ত উপত্যকা, নাকি পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক রূপকথার রাজ্য? সেখানকার মানুষগুলোই বা কেমন হবে? আজকের এই ব্লগে আপনারা দেখতে পাবেন এখানকার স্থানীয় চাকিসাং মানুষদের সরল জীবনযাত্রা এবং তাদের সাথে কাটানো আমার কিছু চমৎকার মুহূর্ত। তবে শুধু প্রকৃতি বা মানুষ নয়, এই গ্রামের সাথে জড়িয়ে আছে আমাদের দেশের এক গৌরবময় ইতিহাস। আজ আমি আপনাদের নিয়ে যাব ঠিক সেই বাড়িটিতে যেখানে নেতাজি ছিলেন। দেখাবো তার ব্যবহার করা ঐতিহাসিক কিছু জিনিসপত্র যা আজও এখানে সযত্নে রাখা আছে। চলুন তবে যাওয়া যাক ভারতবর্ষের এক ঐতিহাসিক অচেনা গ্রাম রোজাজো। রোজাজো যাওয়ার সব থেকে সহজ মাধ্যম হলো কোহিমা থেকে ট্যাক্সি রিজার্ভ করে যাওয়া। সেক্ষেত্রে ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকার মতো। তবে একটা জরুরি কথা, নাগাল্যান্ডে ঢোকার জন্য কিন্তু ILP অর্থাৎ ইনার লাইন পারমিট বাধ্যতামূলক। আপনি খুব সহজে নাগাল্যান্ড সরকারের অফিসিয়াল পোর্টাল থেকে অনলাইনে আবেদন করতে পারেন। আমার যেরকম 1 মাসের জন্য 200 টাকা পড়েছিল। আমরা অনেকেই মনে করি ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছিল, কিন্তু অনেকেই আমরা জানি না এই নর্থ ইস্টের একটা পাহাড়ি গ্রামে লুকিয়ে রয়েছে একটা অজানা ইতিহাস, যেখানে আপনি এলে জানতে পারবেন 1947 সালের স্বাধীনতা লাভের অনেক আগেই 1944 সালে নেতাজি স্বয়ং এখানে এসেছিলেন এবং ব্রিটিশদেরকে পরাজিত করে এই জায়গাটিকে প্রথম স্বাধীন করেছিলেন। এই গ্রামটির নাম হচ্ছে রোজাজো, যা কোহিমা থেকে মোটামুটি 3 ঘন্টার দূরত্বে অবস্থিত। এখানকার যা আতিথেয়তা আছে না, তাতে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এখানকার মানুষজন ভীষণই ভালো। মানে এখানে কোনো হোমস্টে আপনি পাবেন না, খাওয়ার কোথাও হোটেল নেই, কিন্তু এখানকার যে নিজের বলে মনে করবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে আপনাকে আপন করে নেওয়ার পেছনে জানেন কে আছে? তিনি হচ্ছেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। আসলে পরে জানতে পারবেন নেতাজিকে এরা পুরো ভগবান রূপে পুজো করে। তো অবশ্যই একবার আসবেন, বাঙালি হিসাবে তো এখানে আসার উচিতই প্রত্যেকেরই। গ্রামে পা রাখতেই সবার প্রথমে যে জিনিসটা চোখে পড়ল
তা হলো এখানকার এই সুন্দর চার্চটি। চার্চের সৌন্দর্য উপভোগ করার সময় আমার আলাপ হলো এখানকার একজন স্থানীয় গ্রামবাসী শ্রদ্ধেয় ভৃকুপা জিয়ের সাথে। ভৃকুপা জিয়ের হাত ধরে ওনার কাঠের তৈরি সুন্দর বাড়িটাতে যখন ঢুকলাম, মনে হলো এক টুকরো খাঁটি নাগা সংস্কৃতির ভেতরে চলে এসেছি। ভৃকুপা জি ওনার বাড়ি সবচেয়ে আকর্ষণীয় জায়গায় নিয়ে গেলেন। এটি হচ্ছে ঐতিহ্যবাহী নাগা কিচেন। এটা হচ্ছে রাইস বিয়ার। নাগা সমাজে অতিথিকে নিজের হাতে তৈরি খাঁটি রাইস বিয়ার পরিবেশন করা অত্যন্ত সম্মানের বিষয়। পুরো বাড়ির চারপাশটা সাজানো রয়েছে রং বেরঙের সুন্দর সুন্দর বাহারি ফুল গাছ দিয়ে। পাহাড়ের এই ঠান্ডা আবহাওয়াতে ফুলগুলো যেন আরো বেশি সতেজ ও প্রাণবন্ত দেখাচ্ছে। স্মাইল। এখানকার প্রায় প্রতিটি বাড়ির দরজার উপরে সুন্দরভাবে সাজানো রয়েছে নাগাল্যান্ডের রাষ্ট্রীয় পশু মিথুনের শিং বা মাথার খুলি। প্রাচীনকাল থেকেই নাগা সমাজে কার কাছে কতগুলো মিথুন আছে তা দিয়ে তার ধন সম্পত্তি বা সামাজিক প্রতিপত্তি বিচার করা হতো। এই সেই ঐতিহাসিক বাড়ি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1944 সালের এপ্রিল মাসে নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদ হিন্দ ফৌজ এবং জাপানি সেনাদের নিয়ে চেন্দুয়াই নদী পার হয়ে কোহিমার দিকে অগ্রসর হন। পাহাড় ঘেরা এই সুন্দর গ্রামটিকে নেতাজি আজাদ হিন্দ ফৌজের একটি অন্যতম প্রধান অপারেশনাল বেস বা যুদ্ধকালীন ঘাঁটি হিসেবে গড়ে তোলেন। এই বাড়িটিতে নেতাজি টানা 9 দিন অবস্থান করেছিলেন। এই পাত্রগুলিতে আয়নের জন্য চাল সংরক্ষণ করা হতো, আর এই খাটটিতে নেতাজি শয়ন করতেন বলে জানা যায়। আয়নের ব্যবহৃত প্রচুর সামগ্রী এখনো সংরক্ষিত আছে। These are from Japan. So they left something wherever this. আমি নেতাজিকে দেখিনি, কিন্তু নেতাজিকে সচক্ষে দেখা সেই 6 বছরের শিশুটিকে আজ প্রবীণ বয়সে দেখার সৌভাগ্য আমার হয়েছে। 87 years old, as per the assumption, no record, but just counting as 87. 这么多个气不这不做特技，做特技人来那些吧，把自己那个不个人可这不不，个不个人可这不不人来。বাড়িটি আজাদ হিন্দ সরকারের নিযুক্ত প্রথম এরিয়া অ্যাডমিনিস্ট্রেটর পসভোয়সওয়ারের, যার নেতৃত্বে বুজাজো গ্রামের সাধারণ মানুষ নেতাজির ফৌজের জন্য খাদ্য, চাল, ভুট্টা, আনাজ, লবণ সংগ্রহ করেছিলেন। গ্রামবাসীরা নিজেদের জীবন বাজি রেখে আইএনএর সেনাদের জন্য বাংকার ও ক্যাম্প তৈরি এবং রসদ বহনের কাজও করেছিলেন। হ্যাঁ বলো নরা, তুমি তো বাঙালি, তোমার কেমন লাগছে বলো তো এখানে এসে? জায়গাটার মধ্যে এসে আমার খুব ভালো লেগেছে, যে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম জায়গাতে আসবো, আরো নেতাজি সুভাষচন্দ্র বোস এই জায়গার মধ্যে আসবে। আমি এটা কোনোদিনও শুনিনি, বা যে আজকে যে নিয়ে এখানে এসেছি, আশা করে আমি দেখলাম যে এই জায়গার মধ্যে যে নেতাজি সুভাষচন্দ্র বোস যে এসেছেন, প্লাস এখানে বসেছেন, তাকে রয়েছেন অল্প দিন, কারণ যে মানুষগুলোর সাথে থাকেছেন, বসেছেন, এই মানুষগুলোর মধ্যে এখনো নেতাজি সুভাষচন্দ্র বোসের যে মানবতা ছিল, ওই মানুষগুলোর মধ্যে এখনো নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো মানবতা ওদের মধ্যে আছে, আমরা দেখতে পাচ্ছি।
এই গ্রামের মানুষেরা যেমন নেতাজিকেও আপন করে নিয়েছিলেন, তেমনি আমাকেও আপন করে নিলেন নিজেদের পারিবারিক পিকনিকে আমাকে আমন্ত্রণ জানিয়ে। ভাষার অমিল ছিল, সংস্কৃতির দূরত্ব ছিল, কিন্তু তাদের আন্তরিকতার কাছে সেসব নিমেষেই হারিয়ে গেল। ये एक पारंपरिक है, ट्रेडिशनल है। ऐसे बनाने में ना एक अलग লোকাল মুরগি আজকে আমি ব্যাং বানাবো, ব্যাং। 저도 뭐 뭐니 때비 기대는 그게 왔어. 때도 그거다. 까지 시스나 빠자세. 뭐라다. খিদেই পাগল পাগল লাগছে, এগুলোই খাই এখন, কি করব। পুকুর বা নদীতে মাছ চাষ তো সবাই দেখেছেন, কিন্তু পাহাড়ের চূড়ায় বা ঢালে জল জমিয়ে মাছ চাষ, এমন দৃশ্য কি আগে কখনো দেখেছেন? আমিও আজ প্রথমবার দেখলাম। রান্না রেডি, খাবার পরিবেশন করা হচ্ছে। ওই বাট খানা শুরু করে 너가 사투에 예. গুড মর্নিং। কাল রাতে এই পাহাড়ি গ্রামের এক মিষ্টি পরিবারের বাড়িতে আশ্রয় মিলেছিল, আর আজ সকালে তাদেরই রান্নাঘর দখল করে আমি মেতে উঠেছি রান্না বান্নায়। বলো। লোকাল চালই খাবো, লোকাল চাল, লোকাল চাল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রোজাজুতে এসে লোকাল মানুষের বাড়িতে আমরা এখন পেঁয়াজ কাটছি, ডাল রান্না করব, কারণ এখানে আমাদের একটু খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে আমার আর কি। তো ডাল আর জায়গাটার নাম হচ্ছে রোজাজো। রোজাজো রোজাজোতে এসে এই যে আমার একদিনের কিচেনটা একটু দেখে দাও দাদা। বেশি ভালো। দাদা কিছু বলো, ভালো লাগছে? এটা সাবির দা না থাকলে আমি বহুত আতান্তরে পড়তাম। সাবির দাকে পেলাম বলে না এখানে এসে আমি ভালোভাবে এদের সঙ্গে কমিউনিকেট করতে পারছি, কারণ সাবির দা তোমার হচ্ছে নাগা ল্যাঙ্গুয়েজ জানে। তো থ্যাংক ইউ দাদা, খুব ধন্যবাদ। হ্যাঁ তোমাকে এবার সব জায়গায় নিয়ে যাবো, ওখানে যাবো। আর এই যে এই লঙ্কা দিয়ে এখন ডাল রান্না করবো। হ্যালো। কিসের তেল জানি না, ওটা সর্ষের তেল তো মনে হয়, রাইস ব্র্যান্ড। ডাল ফ্রাই।
লঙ্কা তো দিলাম এক গাদা, কতটা ঝাল হবে আমি জানি না। 4টে দিয়েছি। হুম। টমেটো পরে দেবো, টমেটোটা ধুতে হবে। হুম। আলু না, আলু খাবো না, অন্য করে দাও। আর কি হবে? এখনই দিয়ে দেবো। এই যে আমার ডাল, ডালে জল দিয়ে দিয়েছি, এবার ফুটলে এই যে আমার ডাল, আর এই যে ভাত, আর আলু ভাজা করবো, আলু ভাজা। কারণ মানুষগুলো মানে এখনো যে এই ধরনের মানুষ পাওয়া যায়, এত ভালো মানুষ, এত ভালো আতিথেয়তা, একটা অচেনা মানুষ এসছে, তাকে যে এইভাবে নিজের রান্নাঘর ছেড়ে দেয়, শোয়ার ঘর ছেড়ে দেয়, এখানে না আসলে পরে আমার বিশ্বাসই হতো না যে ভারতবর্ষের এরকম একটা ছোট জায়গায় এত ভালো মানুষজন পাওয়া যায়। নাগা মানুষদেরকে ভয় পাবেন না, এরা সত্যি ভীষণই ভালো। সবাই আসুন। হুম। ডাল ভাত আলু ভাজা। ভালো মানে আমি তো ভাবতেই পারিনি যে আপনি এরকম কুকিং করতে পারবেন। ডাল আলু ভাজা ভালো হয়েছে দাদা, ভালো হয়েছে, ভালো হয়েছে। খাই। হুম। টেস্টি হয়েছে না? বুঝতে হতো, টেস্ট আছে? খেয়ে নি। রাত্রে আমি এই বাড়িটিতেই ছিলাম। বিশ্বাস করুন, ওনারা না থাকার জন্য একটা টাকাও নেননি আমার কাছ থেকে। গ্রামে এটা আরো একটা নতুন চার্চ তৈরি হচ্ছে। নেতাজি স্মৃতি বিজড়িত এই সুন্দর জায়গাটা ছেড়ে যেতে সত্যিই মন চাইছে না, কিন্তু ট্রাভেলারদের তো এক জায়গায় থেমে থাকলে চলে না। তাই রোজাহাজোকে বিদায় জানিয়ে এবার রওনা হচ্ছে একদম নতুন একটা গন্তব্যের দিকে।